বিরতির পর আবারও স্বাগত। দেখছেন সকালের বাংলাদেশ, সাথে আছি মাসুম রাব্বি, মিমিত রয়েছেনি, আর আমাদের সাথে একজন অতিথি রয়েছে। একদম আমাদের সাথে আমরা সকালবেলার এই আয়োজনে একজন অতিথি রাখার চেষ্টা করি। প্রতিদিন সেটা হয়ে ওঠে না, তবে যেদিন আমরা অতিথিদেরকে পেয়ে যাই সেদিনটা আমাদের জন্য বিশেষ হয় এবং আশা করি আপনাদের জন্য। আজ আছেন আমাদের সাথে অতিথি হিসেবে চিত্রশিল্পী ফারহানা আফরোজ বাপ্পি, তার সাথে কথা হবে। আপা কেমন আছেন আপনি? হ্যাঁ, ভালো আছি। শুভ সকাল। আমরা আমাদের অতিথির সচরাচর একটি প্রশ্ন করে থাকি শুরুতেই, সকালটা ঠিক কিভাবে শুরু হয় বা একজন চিত্রশিল্পীর সকালটা কেমন হয়? আসলে এক এক সময় এক এক রকম হয়। আসলে যেমন বাচ্চা কাচ্চা যখন ছোট ছিল একরকম হতো, এখন বাচ্চা কাচ্চারা বড় হয়ে গেছে, এখন একটু অন্যরকম, একটু আলসেমি করে ঘুম ভাঙা, সকালবেলায় উঠে চা খাওয়া। এটি প্রথম কাজ হচ্ছে চা খাওয়া, ফোন দেখা, এটা দিয়ে শুরু। তারপরে বাসার কাজ কর্ম। একজন চিত্রশিল্পী হিসেবে গড়ে ওঠা সেই ঠিক সময়ের যে গল্পটা, সেই শুরুর সময়টা, সেটার ব্যাপারে একটু জানতে চাচ্ছি। শুরুর সময় বলতে আমরা যে স্কুল লাইফে যখন ছিলাম তখন দেখা যেত যে, তখন তো আর জানি না আসলে আমি এরকম চারুকলায় পড়বো কিংবা শিল্পী হব, কিন্তু যে জিনিসটা ছিল যে আঁকাআঁকির প্রতি একটা ঝোঁক ছিল। বাসায় এইটার একটা এনভায়রনমেন্টও ছিল যে আমার বড় ভাই, ছোট ভাই এরাও ছবি আঁকতো, পোর্ট্রেট আঁকতো, নজরুল, রবীন্দ্রনাথের পোর্ট্রেট আঁকতো। এবং ক্লাসে তারপরে জন্মদিন বিভিন্ন জনের ডাক পড়তো যে আমি একটু সাজিয়ে দিই। ক্লাসে যেমন ভালো ড্রয়িং করতাম, এগুলা ছিল। তারপরে যখন ম্যাট্রিক পরীক্ষা দিলাম, তারপরে চারুকলায় ভর্তি হওয়ার আগ্রহটা প্রকাশ করলাম, তখন এত মানে ফ্যামিলিগতভাবে অতটা বেশি ছিল না, তারপরে বাধা দেয়নি আমাকে চারুকলায় ভর্তির ব্যাপারে, আগ্রহ দেখিয়েছে তারা। সেই ক্ষেত্রে একটু আপনি যদি বলি, একটু অন্যদের থেকে ব্যতিক্রম এই অর্থে, কারণ আপনি একই সাথে চিত্রশিল্পীর যদি ধরি যে এই অঙ্গনের তিনটে শাখাতেই বিচরণ করছেন আপনি। একই সাথে প্রিন্ট মেকিংয়েও আছেন, চিত্রকলা নিয়ে তো আছেই, সেই সাথে মাটির ভাস্কর্যও তৈরি করে থাকেন। এই তিনটা কাজের প্রতি যদি বলি যে ঠিক কোন কোন সময়ে কোন কোন কাজ নিয়ে আপনার ঝোঁক বেশি ছিল, বা তিনটাকে কিভাবে ম্যানেজ করেছেন? যেটা হচ্ছে আমাদের চারুকলায় ভর্তির পরে আমরা যেহেতু 89-এ ভর্তি হয়েছি, তখন প্রি ডিগ্রি ছিল, এখন নাই, ইনস্টিটিউশন হয়েছে। তখন ছিল প্রি ডিগ্রিতে সব ডিপার্টমেন্টেই একটা মানে অভিজ্ঞতা দেওয়া হতো, মানে সবগুলা ডিপার্টমেন্টেরই অল্প অল্প করে অভিজ্ঞতা দেওয়া হতো। তারপরে ডিগ্রি মানে ব্যাচেলারে এসে একটা সাবজেক্ট চুজ করতে হতো। তা আমি সেখানে আমার সাবজেক্ট ছিল প্রিন্ট মেকিং, কিন্তু প্রিন্ট মেকিংয়ে আমি মাস্টার্স করেছি, ব্যাচেলার্স এবং মাস্টার্স দুইটাই করেছি। কিন্তু প্রিন্ট মেকিং থেকে বের হওয়ার পর সংসারের এইসব ঝামেলায় প্রিন্ট মেকিংয়ে যে জিনিসটা আছে, যে রান্নাবান্না করতে গেলে যেমন হলুদ মরিচ সব কিছু লাগে, মানে একটু অ্যারেঞ্জমেন্টের ব্যাপার আছে, সেই জিনিসটা করা সম্ভব হয়নি এক সময়। এই জন্য ওইটার সাথে আমি সম্পৃক্ত না থেকে দেখা যাচ্ছে পেন্টিংয়ের দিকে চলে গেছি। পেইন্টটা করতে অনেক সুবিধা, অল্প জায়গার মধ্যে করা যায়, একটু ইজি অ্যাক্সেস, এটাও অনেক বড় ব্যাপার। কিন্তু প্রিন্টের যে ব্যাপারটা হচ্ছে যে অ্যারেঞ্জমেন্ট করলাম তো করলাম, ওইটার একটা ভালো একটা সময়ের ব্যাপার, জায়গারও ব্যাপার। সেক্ষেত্রে পেইন্টিং, ছবি আঁকাটা এক কর্নারেও, ছবি পেইন্টিং এ তখন পেইন্টিং এ ঝুঁকে গেলাম, পেইন্টিং এর সাথে মানে কাজ করা শুরু করলাম। আর ভাস্কর্য বলতে আমি টেরাকোটা কিছু কাজ করেছি, সেগুলা ভালো হয়েছে। এবং আমরা প্রি ডিগ্রিতেও টেরাকোটা কাজ করেছি, তো ওটার অভিজ্ঞতা আমার ভালো, মানে কাজ ভালোই হয়েছে এইরকম। কিন্তু আমি রানিং অবস্থায় চালিয়ে যাচ্ছি পেইন্টিং। পেইন্টিংটা চালিয়ে যাচ্ছেন, ঠিক কাজের মাধ্যমেই আপনি নিজে বুঝেছেন ঠিক কোন জায়গাতে নিজের পারদর্শিতাটা বেশি। কমফোর্ট হচ্ছে পেইন্টিং এ। হ্যাঁ, এবং হচ্ছে আপা আপনি যেমনটা বলছিলেন যে মানে প্রিন্ট মেকিং এ পড়াশোনা শেষ করার পরে সাংসারিক নানান ঝামেলা হয়ে ওঠে না আমাদের দেশের নারীদের ক্ষেত্রে, নারী শিল্পীদের ক্ষেত্রে যদি বলি, সে যে অঙ্গনেরই হোক না, একজন কর্মজীবী যদি ধরি, তাকে কিন্তু সংসার সামলে বাইরের কাজটা করা বা নিজের শখের কাজটা করা একটু তার জন্য বেশ মুশকিলেরই হয়ে ওঠে। সেক্ষেত্রে আপনি কিভাবে প্রতিকূলতাগুলো ফেস করছেন এবং উতরে যাচ্ছেন? এখানে আমি বলবো যে মেয়েদের বলে না, আসলে আমি একটু বলি যে আমি একটু আলাদা বিশেষ আছে অবশ্যই, সেক্ষেত্রে সমাজের সব ক্ষেত্রে সেটা যে আমি তো চারুকলায় আমরা ভর্তি হয়েছি 90-এর আগে, মানে 89 তো আমাদের সময় কিন্তু 90-এর একটা আন্দোলন ছিল। তো আমাদের ইউনিভার্সিটিতে আমরা কিন্তু ওই 6 বছরে বের হতে পারিনি, আমরা 13 বছর লেগেছে বের হতে।
তো লং টাইম, মানে ইউনিভার্সিটি অলমোস্ট ডাবলেরও বেশি। তো আমি মাস্টার্স যখন করি তখন আমার শেষ করি তখন আমার 2 বাচ্চা অলরেডি। হ্যাঁ, তো মানে অলরেডি আমি সংসার জীবনে ঢুকে গেছি। তো সেই ক্ষেত্রে স্বাভাবিকভাবেই যে সংসারে তো বাচ্চা কাচ্চা নিয়ে একটা ব্যস্ততা, সবকিছু মিলিয়ে এটা কেউ চাপিয়ে দেওয়া না, এটা নিজের মধ্যেই চলে আসা, যে তখন সম্ভব না ওইটাকে অ্যাভয়েড করা। আর ছেলে মেয়ে বলতে এই জায়গাটা আমার মনে হয় ছেলেরাও একটা চাপ খায় আর কি, কারণ তারা যতই সৃজনশীল জিনিসে থাকুক, বিয়ে কিংবা বাচ্চা কাচ্চা এই জিনিসে ঢুকলে পারে তারাও একটা চাপ খায়। এটা তো বাড়তি একটা দায়িত্ব, সংসার জীবন মানেই দায়িত্ব, কিছুটা তো চাপ রয়েছে। সেই দায়িত্ব সবারই নিতে হয়, কেউ চাপিয়ে দেওয়া না, এটা আলটিমেটলি দায়িত্বের মধ্যেই পড়ে যায়। তো এই দায়িত্বের পরে দেখা গেছে যে আমি 2000 থেকে 2016 পর্যন্ত আমি নিজে ব্যবসা করেছি। আমার বুটিক ছিল বাঙাল নামের, আমার 3টা শপ ছিল, আমার ফ্যাক্টরি ছিল, সেগুলো আমি ম্যানেজ করেছি। তারপরে 2016-তে এসে আমাদের ক্লাসমেটরা মিলে একটা গ্রুপ করি, যেটার নাম হচ্ছে কালার্স, মেয়েদের একটা গ্রুপ, শুধু ক্লাসমেট কিন্তু মেয়ে ক্লাসমেটরা, মানে আমাদের ক্লাসেরই কিন্তু মেয়েরা, এরা হচ্ছে বিভিন্ন ডিপার্টমেন্টেরই মেয়েরা। এটার নাম হচ্ছে কালার্স। এই কালার্সের যখন শো হয় 16 সালে, তখন নিজেকে মনে হলো যে কেন আমি এটা থেকে এত দূরে আছি। আমার মনে হয় অনেক হয়েছে ব্যবসা, অনেক কিছু হয়েছে, বাচ্চা কাচ্চাও একটু বড় হয়ে গেছে তখন, তো আমি কেন না এই মানে আমার জায়গাতে আমি ফিরে আসি, তো কালার্স দিয়ে আমার যাত্রা আবার শুরু হলো। কালার্স নিয়ে কথা শুনবো আপা। এই পর্যায়ে আমরা আরেকটা বিরতিতে যাচ্ছি দর্শক, আরেকটা বিরতিতে যাওয়ার সময় হয়েছে, বিরতির পরে ফিরছি, সাথেই থাকুন। দর্শক, বিরতির পরে আবারও আমন্ত্রণ সকালের বাংলাদেশে। আপনাদের সাথে আছি আমি নাদিরা আঞ্জুম মিমি, সাথে আছি মাসুম রাব্বিও, আর আমাদের সাথে অতিথি হিসেবে রয়েছেন চিত্রশিল্পী ফারহানা আফরোজ বাপ্পি। বিরতির আগে নারী চিত্রশিল্পীদের নিয়ে কালার্স নামের একটি সংগঠনের কথা বলছিলেন, এটি ঠিক উদ্দেশ্য এবং কার্যক্রমটা একটু বিস্তারিত জানতে চাচ্ছি। কার্যক্রমটা ঠিক কিভাবে? আমাদের যেটা ছিল যে, সত্যি কথা বলতে আমি যেটা বলছিলাম যে পড়াশোনার পরে আমরা কেউই আর আসলে ছবি আঁকার মধ্যে ছিলাম না, মানে সামাজিক মানে ফ্যামিলির জন্য হোক, যাই হোক, পার্সোনাল কারণে হোক, যেহেতু আমরা ব্যস্ত হয়ে গেছিলাম সংসার নিয়ে প্রত্যেকেই। তো এই 15 সালের শেষের দিকে আমরা সবাই একসাথে কিছু, আমরা গেট টুগেদার তো মাঝে মাঝে হয়, সেখানে যখন উদ্দেশ্যটা ছিল এটাই যে আমরা কিছু একটা করি, মানে ছবি আঁকাটা কেন আমরা ছেড়ে দিলাম, পড়াশোনা তো করেছি, মাস্টার্স সবাই পাস করেছি, তো এই জায়গাটার প্রতি টান সবার ছিল, আন্তরিকতা ছিল, যার জন্যই আমরা হয়তো ওই চিন্তাটা করতে পেরেছি। আমাদের ক্লাসমেটের মধ্যে দু একজনের মাথায় এটা আসে, পরে সবার সাথে ডিসকাস করার পর ওইটা একত্রিতভাবে চিন্তা করা হয় এবং কালার্সের সেখান থেকে শুরু। উদ্দেশ্য একটাই যে কাজ করতে হবে আমাদের, কিন্তু তখন এরকম ছিলাম না যে এটা কন্টিনিউশন থাকবে, তখন ছিল যে একটা প্রদর্শনী অন্তত করি, এরকম একটা ছিল। তো আমরা 16 সালে যখন প্রদর্শনী করি, তারপরেও দেখা গেলো তার নেক্সট ইয়ারও আবার প্রদর্শনী করার আগ্রহটা হলো। এভাবে করে আমাদের এখন 12টা প্রদর্শনী হয়েছে 16 সাল থেকে এই পর্যন্ত। আল্লাহর মতে এখনো কালার্স টিকে আছে এবং সুন্দরভাবে আছে, এবং প্রত্যেকটা যেহেতু আমাদের ডিপার্টমেন্ট মানে আমাদের ব্যাচের তো বিভিন্ন ডিপার্টমেন্ট আছে, এখানে স্কাল্পচার আছে, প্রিন্ট মেকিং আছে, পেইন্টিং আছে, মৃৎশিল্প আছে, সবাই আছে। মানে আমাদের প্রদর্শনীটা হয় একটু মিক্সড মিডিয়া টাইপের, সবার যার যার মিডিয়াতে সে কাজ করে। অর্থাৎ এই যে আপনার যে চিন্তা যে আবারও চিত্রশিল্পীদের নিয়ে কিছু গড়ে তোলা, সেটি কিন্তু সফলই বলা চলে, যেটা এখনো চলছে। হ্যাঁ, সবাই এখন এবং ভালোভাবেই কাজের মধ্যে ঢুকেছে এবং দু একজন খুব ভালো নামও করেছে। আমরা সবাই কাজের মধ্যে, নিঃসন্দেহে নারী চিত্রশিল্পীদের জন্য এটি দারুণ একটি উদ্যোগ আপনি নিয়েছেন। আমি একা না, আমাদের ক্লাসে সবাই ছিল, এখানে আরো 4-5 জন ছিল, অর্থাৎ সবার সমন্বয়েই গড়ে উঠেছে। হ্যাঁ, অবশ্যই। দেশের বাইরেও তো আপা অনেক প্রদর্শনীতে অংশগ্রহণ করা হয়েছে, একটু সেখানকার অভিজ্ঞতাও জানতে চাই। হ্যাঁ, আমরা যখন কালার্স করলাম তো এই করার ফলে বিভিন্ন জায়গা থেকে ইনভাইটেশন আসে, এগুলো কালার্স থেকে না হলে পার্সোনালি গিয়েছি, কিন্তু চমৎকার। আমরা ইন্ডিয়াতে গিয়েছি, নেপালে গিয়েছি, বোম্বেতে গিয়েছি। বোম্বে আর্ট ফেয়ারে আমাদের সব থেকে বেশি আমাকে বেশি আলোড়ন সৃষ্টি করেছে, কারণ ওখানকার স্টেটের বিভিন্ন স্টেটের আর্টিস্টরা ছিল, তাদের কাজ দেখা
তারপরে আরো অন্য জায়গা থেকে আসা বিভিন্ন দেশ থেকে, যেহেতু ফেয়ার ছিল আর্ট, সবার সাথে পরিচিত হওয়া, নিজেকে ওই জায়গায় নিজেকে দেখা, এটা আমার কাছে বেশ বিশাল অভিজ্ঞতা ছিল। এরপরে নেপালে গিয়েছে, ইন্ডিয়াতে তো অনেকবার গেছে। ঠিক সেই জায়গায় নারী চিত্রশিল্পী হিসেবে আপনি কতটুকু মনে করেন যে বাইরের দেশ বা আমরা যদি সাউথ এশিয়ার কথাই বলি, এই সকল দেশগুলোর সাথে ঠিক পার্থক্য বা ভিন্নতা কতটুকু আমাদের দেশের নারী চিত্রশিল্পীদের? খুব একটা ভিন্নতা না, আমাদের শিল্পীরা অনেক ভালো কাজ করছে। আমি বলবো আমাদের নারী শিল্পীরা, বিশেষ করে বাংলাদেশে এখন নারী শিল্পীদের বেশ একটা জাগরণ তৈরি হয়েছে, কারণ আমাদের কালার্স হওয়ার পরেই দেখা গেলো আরো 2-3টা নারী শিল্পী সংগঠন তৈরি হয়েছে এবং তারাও ভালো কাজ করছে, খুব ভালো কাজ করছে। কারণ প্রত্যেকেই দেখা গেছে এটাই মানে যেটা বোঝা গেল যে সংসারের ঝামেলা যখন শেষ হয়ে গেছে, বাচ্চারা বড় হয়ে গেছে, তখন নারীরা একটা সুযোগ পেয়েছে, তারা সেটাকে খুব ভালো মতো কাজে লাগিয়েছে এবং আমাদের দেখে ইন্সপায়ার হয়েছে। অর্থাৎ দেরিতে হলেও যে ফিরে আসা যায় আবারও ভালো লাগার কাজে, বা যে বিশ্ববিদ্যালয়ে যা কিছু শেখা গেছে তারই কিন্তু একটি উদাহরণ। একদম। এবং আপা যদি জিজ্ঞেস করি যে আসলে চিত্রশিল্পী বা শিল্প নিয়ে কাজ করা মানুষদের আসলে যদি বলি এখানে ফিনান্সিয়াল ব্যাপারটাকে যদি যুক্ত করি, অনেক ধরনের বাস্তবতার মোকাবেলা করেই কিন্তু তাদেরকে এখানে সার্ভাইভ করতে হয়। কেউ হয়তো খুব নাম যশ খ্যাতি অর্থ সম্পদ করতে পারেন এবং কেউ দেখা যায় হচ্ছে ওই স্ট্রাগলিংটা থেকে যায়, তারপরেও ভালোবাসা থেকে ভালো লাগা থেকে প্রত্যেকে শিল্পের টানে ফেরে। সেক্ষেত্রে তরুণ প্রজন্ম যারা আছে তাদেরকে আপনি কিভাবে উৎসাহিত করবেন? হ্যাঁ, এটা একদম খুবই চমৎকার একটা পয়েন্ট। আসলে আমাদের দেশে শিল্প কেন কিনবো, কিংবা একটা পেন্টিং, একটা গলার হার নিয়ে কিনে, একটা গোল্ডেন না কিনে কেন আমি একটা ছবি কিনবো, ছবির মূল্যায়নটা, এইটা নিয়ে আসলে খুব একটা আলোচনা হয় না। আমার মনে হয় টিভি মিডিয়াতেও হয় না। আমার মনে হয় হওয়া দরকার। একজন মানুষ কেন শিল্প কিনবে, মানে একটা ছবি কেন কিনবে, একটা স্কাল্পচার কেন কিনবে, তার মূল্যটা কি, তার রিসেল মূল্য কিন্তু আছে। মানে একটা ছবি কিনলে কিন্তু সেটা একেবারে বেকার না, সেটা আমি যখন আবার 10 বছর পর সেল করব, সেটা কিন্তু আর একটা মূল্য, মানে মূল্য বৃদ্ধি হয়, জমির যেমন হয় সেরকম যত পুরনো হবে, হ্যাঁ যত পুরনো হবে। তো এই জিনিসটা অনেকে জানে না, যার জন্য সংগ্রাহক আমাদের দেশে সেভাবে তৈরি হচ্ছে না। পৃষ্ঠপোষকতা না থাকলে আসলে আমরা আসলে কতদিন আর ফাইট করব। ভালোবাসা থেকে শিল্প জড়িয়ে আছে, কিন্তু খুবই টাফ আসলে এটাতে। তো এই জন্য অনেক গুণী মানুষও হারিয়ে যাচ্ছে, কিংবা আমরা ধরে রাখতে পারছি না তাদের কাজকে মূল্যায়ন না করার জন্য। কারণ মূল্যায়নটা ওইভাবে হচ্ছে না যে শিল্পের গুণ দেখে, দেখা যায় পার্সন টু পার্সন মূল্যায়ন হচ্ছে এখনো। ওই জিনিসটা থেকে আমার মনে হয় বের হয়ে আসা উচিত। এখানে পৃষ্ঠপোষকতা দরকার, সরকারিভাবেও দরকার। আমাদের প্রত্যাশা পৃষ্ঠপোষকতা বাড়বে এবং এটি পরিবর্তন হবে, এমনটাই প্রত্যাশা। আমরা একেবারেই শেষ পর্যায়ে রয়েছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। অসংখ্য ধন্যবাদ আপা, এবং কৃতজ্ঞতা সেই সাথে যমুনা টিভিকেও ধন্যবাদ আমাকে এখানে ইনভাইট করার জন্য। আর যেটা হচ্ছে যে আমার একটা প্রদর্শনী চলছে দ্বীপ টিভিতে, একক প্রদর্শনী, এই দ্বিতীয় একক প্রদর্শনী। আমি আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে দেখার জন্য। এটা এ মেডিটেশন অফ পিস, এটা নিয়ে আমাদের সকলের প্রত্যাশা সবাই সেখানে আসবেন। মেডিটেশন অফ পিসে যদি সময় থাকে নিশ্চয়ই একটু একটা ঘুরিয়ে ঢু মেরে আসতে পারেন এবং দেখে নিতে পারেন সেখানকার চিত্রকর্মগুলো এবং সুন্দর একটা সময় কাটাতে পারেন। এমন প্রত্যাশা রেখেই শেষ করছি আজকে সকালের বাংলাদেশ। আজকে এখানেই বিদায় নিচ্ছি। শুভ সকাল। শুভ সকাল।